পুরভোটের বিজ্ঞপ্তি জারি করলো রাজ্য নির্বাচন কমিশন। 19শে ডিসেম্বর কলকাতা পুরসভায় নির্বাচন। কলকাতার সঙ্গেই হওয়ার কথা ছিল হাওড়া পুরসভার নির্বাচনও, কিন্তু আইনি জটে ঝুলে রইল হাওড়া পুরভোটের ভাগ্য। কলকাতা পুরসভার দিন ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন। 19শে ডিসেম্বর কলকাতা পুরসভায় ভোট গ্রহণ। একই সঙ্গে ভোট হওয়ার কথা থাকলেও আইনি জটিলতায় এখনই হচ্ছে না হাওড়ার পুরভোট। হাওড়া পুর নিগমের বিন্যাসের জন্য সংশোধনী বিল এনেছে রাজ্য সরকার, কিন্তু সেই বিলে এখনো সই করেননি রাজ্যপাল জগদীপ ধনখড়। ফলে তৈরি হয়েছে জটিলতা, এমনটাই দাবি শাসক দলের। মহামান্য রাজ্যপাল যেহেতু সই করেনি, হাওড়ার বিলটা আজকে বহুদিন ধরে পেন্ডিং আছে, তাই হয়তো তারা করতে পারলো। আমি জানি না, সংবাদ মাধ্যমে শুনেছি যে মহামান্য রাজ্যপালের জন্য হাওড়াটা ডিলে হবে। একসঙ্গে সব পুরভোট না হয় সোচ্চার রাজ্যের প্রধান বিরোধী দল। পুর নিগম বিন্যাসের জেরে ভোগান্তির শিকার সাধারণ মানুষ, এমনটাই দাবি বিজেপির। যেভাবে কলকাতা এবং হাওড়া কর্পোরেশনের নির্বাচনের জন্য বিচ্ছিন্নভাবে কেন বালির সঙ্গে হাওড়ার সংযুক্তিকরণ, আবার কেন সেই বিযুক্তি, এর ব্যাখ্যা অন্তত কোর্টে কি দিয়েছেন জানা নেই, কিন্তু জনমানুষে তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ হাওড়াবাসীর কাছে কিংবা বালি বেলুরবাসীর কাছে পরিষ্কার করতে পারেননি। এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থেই পুর নিগমের বিন্যাস হয়েছিল বলে পাল্টা দাবি তৃণমূলের। হাওড়া বালি এক করা না করা প্রশাসনিক সিদ্ধান্ত, একটা চেষ্টা করা হয়েছিল যাতে এটা একটা উদ্যোগ, যাতে সার্বিক উন্নয়নের এবং টেকনিক্যাল গ্রাউন্ড, এর সঙ্গে কোনো রাজনীতির সম্পর্ক নেই। জটিলতার জন্য রাজ্যের শাসক দলকেই দুষছে বাম নেতৃত্ব। কেন একসাথে ভোট ওরা করতে চায় না? চাওয়া উচিত ছিল, তো বকেয়াগুলো আগে হওয়া উচিত ছিল। তার কারণ কলকাতাতে স্বাধীনভাবে ভোট হলে তৃণমূল জিতবে না, পুলিশকে রেখেও জিতবে না। ফলে গোটা রাজ্যের সমাজ বিরোধীদের কলকাতায় জড়ো করে যাতে ভোট করতে পারে, এই কারণে বাকিদের ভোট না করে কলকাতাটা আলাদা করে করছে। পরে আবার এখানকার বাহিনী নিয়ে বাইরে অন্য যাতে ভোট করবে। 2018 সালে হাওড়া পুরসভার মেয়াদ উত্তীর্ণ হয়েছে, কিন্তু তারপর দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেলেও হয়নি পুরভোট। কিছুদিন আগেই কলকাতার সঙ্গে হাওড়ার পুরভোট করানোর আগ্রহ প্রকাশ করে রাজ্য সরকার। ফলে পুরো পরিষেবা নিয়ে আসার আলো দেখেছিলেন হাওড়াবাসীরা। তবে নির্বাচনের বিজ্ঞপ্তি জারি না হওয়ায় হতাশ তারা। রিপাবলিক বাংলা। 17ই ডিসেম্বরের মধ্যে শিয়ালদা আদালতে হাজিরার নির্দেশ। বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনে অভিযুক্তদের বাড়ির দরজায় দরজায় নোটিশ দিল সিবিআই। আর অন্যদিকে নিহত বিজেপি কর্মীর দাদাকে খুনের হুমকি। আদালতে তদন্ত রিপোর্ট জমা দিল পুলিশ। 16ই ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি। ভোট পরবর্তী হিংসা মামলায় কাকুরগাছির বাসিন্দা বিশ্বজিৎ সরকারকে কিছুদিন আগে খুনের হুমকি দেওয়া হয়েছিল। সেই ঘটনায় কারা জড়িত এ নিয়ে তদন্তে নেমেছে সিবিআই। রাজ্যে বিধানসভা নির্বাচনের পরেই একাধিক জেলায় ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটে। কলকাতা বাদ যায়নি হিংসা থেকে। এই সময় দুষ্কৃতীদের হাতে খুন হয়েছিলেন বিজেপি কর্মী অভিজিৎ সরকার। এই খুনের ঘটনায় একমাত্র সাক্ষী তার দাদা বিশ্বজিৎ সরকার। বিশ্বজিৎ সরকারের অভিযোগ, কয়েকদিন আগেই বাইকে করে বাড়ির সামনে আসে একদল দুষ্কৃতী। মামলা প্রত্যাহার না করলে খুন করা হবে বলেও হুমকি দেয় দুষ্কৃতীরা। এ নিয়ে পুলিশের কাছে অভিযোগ জানালেও কোনো কাজের কাজ হয়নি বলে অভিযোগ বিশ্বজিৎ সরকারের। ঘটনার পরে প্রাণনাশের আশঙ্কা করেছেন বিশ্বজিৎ সরকার, কারণ তার ভাইয়ের খুনের ঘটনায় একমাত্র সাক্ষী তিনি। অভিজিৎ সরকার খুনের ঘটনা তদন্তকারী আধিকারিকদের কাছে অভিযোগ জমা দেন। সূত্রের খবর, অভিজিতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন গোয়েন্দারা। অভিজিৎ সরকারের খুনের ঘটনায় ইতিমধ্যেই 20 জনের বিরুদ্ধে চার্জশিট জমা করা হয়েছে। চার্জশিটে নাম থাকা 4 অভিযুক্তের বাড়িতেও যান সিবিআই আধিকারিকরা, যদিও অভিযুক্তদের কারোরই নাগাল পাওয়া যায়নি। আমাদের এই থানার ওসি, তার তো মেরুদণ্ড কি করে থাকবে? একজন এসি যার নামে কমপ্লেন, যে আগে নারকেলডাঙ্গা থানার ওসি ছিল, এখন এসি। ওসির ক্ষমতা আছে একটা এসির বিরুদ্ধে রিপোর্ট লেখার। স্থানীয় নেতা পরেশ পাল, গুন্ডা পরেশ পাল, ক্ষমতা আছে? বাড়ির লোক বেঁচে থাকবে? ওর মেরুদণ্ড ছাড়া পুলিশ যা লেখা তাই লিখেছে। আমরা কোর্টকে বলেছি, মহামান্য আদালত আবার হিয়ারিংয়ের ডেট দিয়েছে। সিবিআইয়ের হাতে সমস্ত কপি ওনারা চেয়েছিলেন, আমরা দিয়েছি। বৃহস্পতিবার অভিযুক্তদের বাড়ির দরজায় দরজায় নোটিশ দিল সিবিআই। 17ই ডিসেম্বরের মধ্যে অভিযুক্তদের হাজিরার নির্দেশ শিয়ালদা কোর্টে। পাশাপাশি বিশ্বজিৎ সরকারকে খুনের হুমকির ঘটনার তদন্তের রিপোর্ট আদালতে জমা দেয় পুলিশ। 16ই ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি। রিপাবলিক বাংলা।
তৃণমূলে যাওয়ার পর এবার বিকাশ ভবনে গিয়ে ব্রাত্য বসুর সঙ্গে দেখা করলেন শিক্ষক নেতা মইদুল ইসলাম এবং ২০ পানকারী ৫ শিক্ষিকা। শিক্ষামন্ত্রী দীর্ঘদিনের দাবি দেওয়ায় ৮০% পূরণের আশ্বাস দিয়েছেন বলে দাবি করেছেন আন্দোলনকারী শিক্ষকরা। গত রবিবারে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন শিক্ষক নেতা মইদুল ইসলাম। তার 4 দিনের মাথায় বৃহস্পতিবার বিকাশ ভবনে গিয়ে ব্রাত্য বসুর সঙ্গে দেখা করলেন তিনি। শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের প্রতিনিধি দলে এদিন ছিলেন শাসক দলে যোগ দেওয়া ২০ পানকারী 4 শিক্ষিকাও। তারাও বিকাশ ভবনে যান। বেতন বৃদ্ধি সহ দীর্ঘদিন ধরে সরকারের বিরুদ্ধে যে সমস্ত দাবি নিয়ে তারা আন্দোলন করছিলেন সেগুলির অনেকটাই সরকার পূরণ করেছে বলে জানিয়েছেন মইদুল। আমাদের যে দাবিগুলো ছিল মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তার অনেকটাই মেনে নিয়েছে। বাকি যেটুকি আছে সেটুকি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে দ্রুত কার্যকরী হবে। আন্দোলনকারী যে ২৬ জন শিক্ষক শিক্ষিকা ছিলেন আমি সহ আরও তাদের বদলিটা রদ করছে এবং আমরা বলে সাংগঠনিকভাবে যে এর জন্য যে মামলা করেছিলাম সেই মামলা প্রত্যাহার করছি। ২০ পানকারী ৫ শিক্ষিকাও খুশি শিক্ষামন্ত্রীর আশ্বাসে। আসতে হলো, আমরা বঞ্চিতদের জন্যই তো আসতে হলো। আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী উনিও তো বঞ্চিতদের জন্যই করছেন আমাদের রাজ্যে। আমরা যে বিষও খেতে পারি আবার আসতেও পারি এখানে, কেননা আমাদের শিক্ষক স্বার্থে শিক্ষা স্বার্থে আমরা যা করেছি। তাদের দীর্ঘদিনের দাবি তাদের বেতন বৃদ্ধি করা হোক, শিক্ষামন্ত্রী সেই সব আশ্বাস দিয়েছেন, সেসব দাবি দাবা মেনে নিয়েছেন। ক্যামেরায় বিশ্বরূপের সঙ্গে প্রজ্ঞা সাহা, রিপোর্ট, রিপাবলিক বাংলা। প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ কাঠগড়ায় শাসক দল, অভিযোগ অস্বীকার তৃণমূলের। মুর্শিদাবাদের শমশেরগঞ্জের ঘটনা এটি। বিদ্যালয়ের জমি দখল করে দলীয় কার্যালয় তৈরির অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। এই ঘটনা মুর্শিদাবাদের শমশেরগঞ্জ থানা এলাকার মালঞ্চা এলাকার। ঘটনা ঘিরে তীব্র চাপানুতর। ইতিমধ্যে জেলা প্রাইমারি স্কুল কাউন্সিলরের কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। পার্টির লোকেরাই করছে, তৃণমূলের মনে হচ্ছে। তাকে স্কুল কর্তৃপক্ষ লিখিতভাবে কিছুই জানাননি বলে দাবি স্থানীয় পঞ্চায়েত প্রধানের। বিষয়টি খতিয়ে দেখছেন বলে আশ্বাস প্রধানের। আমাকে এখনো কোনো স্কুল মাস্টার কি আমাকে যে চিঠি করেছে তাও করেনি, আমি এটা দেখছি। হ্যাঁ, যদি কোনো কর্মী ক্যাডার করে থাকে সেটা আমি তার ব্যবস্থা নিচ্ছি। বিষয়টি নিয়ে জলঘোলা হতেই আপাতত নির্মাণ কাজ বন্ধ রাখা হয়েছে। মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাস, রিপাবলিক বাংলা। দেউচা পাচামি নিয়ে আজ বৈঠক করলেন স্থানীয় বাসিন্দারা। হরিণশিঙার মাঠে হয় আলোচনা সভা। এখনও নিজেদের দাবিতেই অটুট রয়েছেন আদিবাসী সম্প্রদায়। কয়লা খনি চান না, এমনটাই এখনও জানালেন তারা। দেউচা পাচামিতে কয়লা শিল্পের প্যাকেজ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এই খনি প্রকল্পের বিষয়ে রাজ্যের অবস্থান বিধানসভায় স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন প্রশ্ন উঠছে, বীরভূমের কোল ব্লকে কিভাবে জমি নেওয়া হবে, ক্ষতিপূরণ কেমন মিলবে, চাকরি মিলবে কতজনের? এই প্রকল্প এলাকা 3টি গ্রাম পঞ্চায়েতকে নিয়ে গঠিত। হিংলো গ্রাম পঞ্চায়েত, ভাড়কাটা গ্রাম পঞ্চায়েত এবং দেউচা গ্রাম পঞ্চায়েত। এই হিংলো গ্রাম পঞ্চায়েতের অধীনে আছে 21টি গ্রাম, ভাড়কাটা গ্রাম পঞ্চায়েতের 34টি গ্রাম আর দেউচা গ্রাম পঞ্চায়েতের অধীনে আছে 28টি গ্রাম। দেওয়ানগঞ্জ ও হরিণশিঙা এলাকা থেকে শুরু হবে কয়লা উত্তোলনের কাজ। আজ প্রথমবার বৈঠকে বসেন স্থানীয় কয়েকটি গ্রামের বাসিন্দারা। হরিণশিঙা মাঠে আলোচনার ডাক দেওয়া হয়। সেখানেই জমায়েত হন শতাধিক আদিবাসী পুরুষ মহিলা। কয়লা খনি তারা চান না, নিজেদের দাবিতেই অটুট গ্রামবাসীরা। পাশাপাশি এলাকায় গিয়ে মানুষের সঙ্গে কেন কথা বলা হলো না তা নিয়েও প্রশ্ন তোলেন তারা। কয়লা খাদান হতে দেবো না, এখানে কয়লা খাদান হবে না। আমরা এত গরিব লোক, কোথায় আছি, কোথায় যাবো? এত শ্রমিক আছি এখানে, এত শ্রমিক কাজ করি, ও কয়লা খনি হলে আমরা কোথায় যাবো? সরকার যে ঘোষণা করেছেন এখানকার মানুষের সাথে কোনো আলোচনা নেই, কিছু নেই। সরকার যে কাজটা করতে চাইছেন ওনার সিদ্ধান্ত মতো কাজ করতে চাইছেন, এখানকার মানুষের কোনো আলোচনা নেই। কারণ আমরা কি চাইছি না চাইছি, এখানকার মানুষ বেসিক্যালি আমরা উচ্ছেদ একটা আশঙ্কা মনে করছি। তো অতএব আমরা এখানকার মানুষ কেউ কয়লা চাইছি না, আমরা একটা আমাদের জমি জায়গা ছাড়তে রাজি নাই। কোন শিল্প গড়ে তোলার জন্য চাই উপযুক্ত পরিকাঠামো। দেউচা পাচামি ঘিরে সেই কাজ শুরু করেছে রাজ্য সরকার।
ইতিমধ্যেই রাস্তা সম্প্রসারণ ও মেরামত করার জন্য টেন্ডার ডেকেছে পূর্ত দপ্তর, কিন্তু জমি না দিলে কিভাবে খনির কাজ শুরু হবে তা নিয়ে দেখা দিয়েছে ধন্দ। বীরভূম থেকে মনোরঞ্জন চট্টোপাধ্যায়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা। বাংলা আবাস যোজনায় মিলেছে বাড়ি, মিলেছে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা। সরকারি উদ্যোগে যখন মাথা গোজার ঠাঁই মিলছে পূর্ব মেদিনীপুর জেলাবাসীর একাংশের, ঠিক তখনই যেন অন্ধকারে থেকে গেল প্রদীপের নিচের অংশ। অভিযোগ, বিজেপি করার অপরাধে বাসস্থানই অধরা থেকে গেল নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের বাসিন্দাদের। লিস্টে নাম আছে আমার আবাস যোজনায়, প্রধানমন্ত্রী আবাস যোজনায়, কিন্তু এখন 21 সালে যে আমার লিস্টে নাম নেই। বারবার অঞ্চলে আবেদনও করেছি কিন্তু কোনো উপকার পাইনি। প্রধান আপনাদের কি বললেন? বলছে লিস্টে নাম নেই, সে যখন হবে তখন হবে, তোমরা বিজেপি করো পেয়ে যাবে, বিজেপির কাছে আবেদন করো পেয়ে যাবে। সরকারি প্রকল্প ঘিরে এমনই বিতর্ক। কেন্দ্র রাজ্য দড়ি টানাটানির মাঝে এবার দলীয় চর্চা। ঘটনাস্থল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম। জরাজীর্ণ বাড়ি, কখনো দোসর হয় জল যন্ত্রণাও, কিন্তু তারপরেও টনক নড়ে না প্রশাসনের। রাজ্য প্রশাসন কেন্দ্রীয় প্রকল্পের নাম পরিবর্তন করে বাংলা আবাস যোজনা প্রকল্পের সূচনা করেছে। অভিযোগ, বঞ্চিত হচ্ছেন প্রকৃত উপভোক্তারা। রাজ্য সরকারের ভূমিকায় প্রশ্ন তুলে সরব বিজেপি। এক তো প্রশাসন দলদাস থেকে কৃতদাসে পরিণত হয়েছে, দ্বিতীয়ত যে বাংলা আবাস যোজনা বলছে ওটা তো বাংলা আবাস যোজনা নয়, প্রধানমন্ত্রী আবাস যোজনা। হাইজ্যাক করে নামটা নিজেদের নামে চালাচ্ছে, আর প্রকৃত যারা গৃহহীন, যাদের গৃহ দরকার, তারা না গৃহ পেয়ে একই পরিবার 2-3টে করে গৃহ পাচ্ছে টাকার বিনিময়ে, কার্ড মানির বিনিময়ে। যদিও বিজেপির অভিযোগ উড়িয়ে পাল্টা সরব হয়েছে তৃণমূল। রাজ্যে বজায় রয়েছে উন্নয়নের ধারা, তাই ক্ষুব্ধ বিজেপি। এ কারণে একাধিক ইস্যুকে সামনে রেখে উদ্দেশ্য প্রণোদিতভাবে এমনই মিথ্যে অভিযোগ তুলছে বিজেপি, দাবি তৃণমূলের ব্লক সভাপতির। সরকারের যে সফলতাটা সাধারণ মানুষ পাচ্ছে, এটা বিজেপির গায়ে লাগছে। ওদের তো কোনো কর্মসূচি নেই, আর কোনো এজেন্ডাও নেই। এখন শুধু অভিযোগ ছাড়া কিছু জানে না, শুধুমাত্র মুখে মাত্র অভিযোগটাই করে যাচ্ছে। অভিযোগ পাল্টা অভিযোগের মাঝে সুদিন ফেরেনি সেই হতদরিদ্র মানুষগুলির জীবনে। মাথা গোজার ঠাঁইটাও সুনিশ্চিত না হওয়ায় বাড়ছে উৎকণ্ঠা। পূর্ব মেদিনীপুর নন্দীগ্রাম থেকে বিষ্ণুব্রত পণ্ডা, রিপোর্ট, রিপাবলিক বাংলা। রিপাবলিক বাংলার খবরের জের, ধান কেনার ক্ষেত্রে স্বজন পোষণ এবং আর্থিক অনিয়মের কথা মেনে নিলেন পাঁচগড়া তোরগ্রাম গ্রাম পঞ্চায়েতের সমবায়ের ম্যানেজার। তার অবশ্য দাবি, পূর্বতন বোর্ড সদস্যদের চাপেই অনিয়ম হয়েছে। অবশেষে আর্থিক দুর্নীতির কথা মেনে নিলেন নওপাড়া সমবায়ের ম্যানেজার মোহাম্মদ নুরুদ্দিন মণ্ডল। হুগলির পাঁচগড়া তোরগ্রাম গ্রাম পঞ্চায়েতের সমবায়ের বিরুদ্ধে দীর্ঘদিন দুর্নীতির অভিযোগে সোচ্চার হয়েছিলেন গ্রামবাসী ও চাষিরা। রিপাবলিক বাংলার খবরের জেরে গত সপ্তাহে সমবায়ের ম্যানেজার কথা দেন সমস্ত হিসেব 7 দিনের মধ্যে দেবেন। বৃহস্পতিবার গ্রামবাসীদের সঙ্গে বৈঠক করেন ম্যানেজার, সেখানেই অনিয়মের অভিযোগ মেনে নেন। ম্যানেজার বললেন অ্যাপ্রক্স লক্ষাধিক টাকা। ম্যানেজারের কথা অনুযায়ী আমরা বলছি। রিপাবলিক বাংলার নিউজটার জন্য আমরা রিপাবলিক বাংলাকে ধন্যবাদ। আর্থিক অনিয়মের অভিযোগ মেনে নিয়েও ম্যানেজার দুষেছেন পূর্বতন বোর্ড সদস্যদেরই। যারা সদস্য ছিল তাদেরকে আমি লিখিতভাবে অনুরোধ করেছি যে তারা যাতে তাদের আমলের তছরূপের হিসাব বা টাকা তারা জমা করে, সেই ব্যাপারে আমি আমার যারা সদস্য তাদেরকে আমি চিঠি করেছি, অনুরোধ করেছি তাদেরকে জানিয়ে সেই ব্যাপারটা দেখার জন্য। এই টাকা কি তাহলে ফেরত দেবেন আপনারা? অবশ্যই আমরা ফেরত দেবো। 3 বছর ধরে কোনো বোর্ড নেই পাঁচগড়া তোরগ্রাম গ্রাম পঞ্চায়েতের সমবায়ের। পূর্বতন বোর্ড সদস্যরাও কোনো দায় নিতে চাননি। হুগলি থেকে সুনন্দ দত্তের রিপোর্ট, রিপাবলিক বাংলা। বিদ্যুতের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নামল বিজেপি। শ্যামবাজারে সিইএসসির অফিসের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকেরা। ছিলেন বিজেপি নেতা কল্যাণ চৌবে। শহরের বিদ্যুতের বিলে নাজেহাল সাধারণ মানুষ। লাগাতার ইউনিট প্রতি বিদ্যুতের মাসুল বৃদ্ধির অভিযোগ। এছাড়াও সিএসসির বিরুদ্ধে বিদ্যুৎ বিলে একাধিক গড়মিলের অভিযোগ। প্রতিবাদে পথে নামলো বিজেপি। হাতে হারিকেন নিয়ে শ্যামবাজারে সিএসসির অফিসের সামনে বিক্ষোভ দেখালো বিজেপি। ছিলেন বিজেপি নেতা কল্যাণ চৌবে। যে মূল্যবৃদ্ধি আপনি দেখতে পাচ্ছেন আমাদের হাতে রয়েছে, যদি এই তালিকা আপনি দেখেন দেখতে পাবেন যে ভারতবর্ষের অন্য প্রান্তে যে বিদ্যুতের মাসুল আছে তার থেকে প্রায় দ্বিগুণ বা আড়াই গুণ
বেশি মাসুল কলকাতার মানুষেরা দিয়ে থাকেন। কিন্তু বিদ্যুতের বিলে কিরকম গড়মিলের অভিযোগ উঠছে? গ্রাহকদের অভিযোগ, প্রতি মাসে বিলের পরিমাণে বিস্তর ফারাক পাওয়া যাচ্ছে। বিদ্যুৎ ভবনে গিয়ে সংশোধন করালে বিলের পরিমাণ কমছে একেবারে অনেকটাই। অনেকের আবার ইউনিটের সঙ্গে মিলছে না বিদ্যুতের বিলের পরিমাণ। লাগান ছাড়া ইলেকট্রিক বিলের দাম সাধারণ মানুষের মাথার ওপর দিয়ে যাচ্ছে, পারছে না, মানুষের নাভিশ্বাস উঠেছে, ইনকাম নেই। তার উপরে এই লকডাউনের সময়, এই করোনার সময় ইলেকট্রিক বিল 3000, 4000, 5000, 6000 যা মনে হচ্ছে পাঠিয়ে দিচ্ছে। বিক্ষোভকারীদের দাবি অবিলম্বে কমাতে হবে বিদ্যুতের ইউনিট প্রতি দাম। দাবি না পূরণ হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি বিক্ষোভকারীদের। রিপাবলিক বাংলা। ওভারলোডেড বালির লরি যাতায়াত বন্ধে প্রশাসনকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু বাস্তব ছবিটা দেখা যাচ্ছে একেবারেই উল্টো। রাত বাড়লেই পূর্ব বর্ধমানের বিভিন্ন প্রান্তে বাড়ছে ওভারলোডেড লরির যাতায়াত। কিন্তু কিভাবে চলছে এই যাতায়াত, দেখুন একটি প্রতিবেদন। সন্ধ্যা নামলেই বিনা চালানের অবৈধ ওভারলোড বালির লরি যাতায়াত বাড়ছে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন রাস্তায়। রায়না থেকে জামালপুর ব্লকের বেরুগ্রাম অঞ্চলের সড়কপথ পেরিয়ে জামালপুরে হরেকৃষ্ণ কোঙা সেতু হয়ে কলকাতার পথে অবাধে চলে যাচ্ছে বিনা চালানের এইসব ওভারলোড বালি বোঝাই ট্রাক ও ডাম্পারগুলি। অভিযোগ এলাকার বাসিন্দাদের, মাত্রাতিরিক্ত বালি বহন করার ফলে একদিকে যেমন নষ্ট হচ্ছে বিভিন্ন রাস্তা, তেমনই বাড়ছে দুর্ঘটনা। এমনটাই অভিযোগ গ্রামবাসীদের, আর তাই ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা। ওভারলোড বালির লরি বন্ধে কড়া নির্দেশ দেন মুখ্যমন্ত্রীও, কিন্তু তা তো বিনা চালানে ওভারলোড বালির লরি যাতায়াত বন্ধ যে হয়নি, বাস্তব চিত্রটাই বলে দিচ্ছে তা। বালি নিয়ে যাই, যেটুকু ঘটছে ওভারলোড বালির জন্যই ঘটছে। লিগেল বালি গেলে, লিগেল রাস্তা দিয়ে গেলে এত কিছু দুর্ঘটনা ঘটবার সম্ভাবনা কম। আমরা ওভারলোড বালিটার পক্ষে নই। এভাবে ওভারলোডেড বালির লরি যাতায়াতের জন্য শাসক দলকে দুষছেন সাধারণ মানুষ। লোড গাড়ি যাবে, কারো কিছু বলারও নেই, কারো কিছু কয়বারও নেই। তো গেলেই মারধর কারা করে? পার্টির লোকরা। কোন পার্টির লোক? তৃণমূল। বিনা চালানে ওভারলোডেড বালির লরি যাতায়াতের কথা স্বীকারও করছেন ট্রাক চালকরা। গাড়ি চালান আছে নির্দিষ্ট? না, পুরো লরিটা তো ওভারলোডে ভর্তি। হ্যাঁ, বিনা চালানেই নিয়ে যাচ্ছেন? হ্যাঁ। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরও রাজস্ব ফাঁকি দিয়ে এভাবেই বালি বোঝাই লরির যাতায়াত চলছে কিভাবে? কেন কড়া নয় স্থানীয় প্রশাসন? প্রশ্ন স্থানীয় বাসিন্দাদের। অবিলম্বে বন্ধ হোক ওভারলোডেড বালির লরির যাতায়াত, দাবি তাদের। পূর্ব বর্ধমান থেকে সন্তোষ দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। বাজলো কলকাতা পুর ভোটের বাদ্যি। 19শে ডিসেম্বর ভোট কলকাতা পুরসভায়। বিজ্ঞপ্তি জারি করলো রাজ্য নির্বাচন কমিশন। কমিশনের বিজ্ঞপ্তি জারির পর তুঙ্গে রাজনৈতিক তরজাও। কলকাতা হাইকোর্টে পিছিয়েছে জনস্বার্থ মামলার শুনানি। আইনি পরামর্শ নিয়ে কলকাতা পুরসভার ভোটের বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন। 1 ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে। 2রা ডিসেম্বর মনোনয়ন পত্রের পরীক্ষা। 4 ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। 19শে ডিসেম্বর কলকাতা পুরসভা এলাকায় ভোট। ফল প্রকাশ হবে 22শে ডিসেম্বরের মধ্যে। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন ইলেকশন আজকে নোটিফাইড হয়েছে। 144 ওয়ার্ডসে ইলেকশন হবে। 4742 মেন পোলিং বুথস আছে আর 385 অক্সিলারি পোলিং বুথ আছে। বিজ্ঞপ্তি জারির সঙ্গে সঙ্গে লাগু হয়ে গেল আদর্শ নির্বাচনী আচরণবিধি। ইভিএমে হবে ভোট গ্রহণ। করোনা আবহে স্বাস্থ্যবিধিতে জোর দেওয়া হয়েছে। বাড়ি বাড়ি প্রচারে 5 জনকে অনুমতি। বড় মিটিং বড় জায়গায় করতে হবে। পুরো ভোটের বিজ্ঞপ্তি জারি হতেই তুঙ্গে রাজনৈতিক কাজিয়া। যে পদ্ধতি এবং যে রাজনৈতিক সংস্কৃতি আজকে তৃণমূল কংগ্রেস দেখালো, এবং যেভাবে রাজ্য নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে একতরফা যে নির্বাচন ঘোষণা করছিল, আমরা তাকে ধিক্কার জানাই। নির্বাচন কমিশন যা বললেন, নির্বাচন কমিশন সেখানে সরে আসলেন কেন? স্পষ্ট হয়ে যাচ্ছে ইন্ডিপেন্ডেন্ট মনোভাবে নির্বাচন কমিশন চলে না। সরকার এবং সরকারের কোনো একজন যা বলবেন সে অনুযায়ী নির্বাচন কমিশন চলে। রাজ্য নির্বাচন কমিশন একটা স্বশাসিত সংস্থা, এবং যে মামলাটা চলছে তার সঙ্গে বিজ্ঞপ্তি ঘোষণার কোনো সম্পর্ক নেই। যদি কমিশন ঠিক করে থাকে যে আমি ঘোষণা করব, তো করে। ফের ভোটমুখী কলকাতা। করোনা আবহে মেয়াদ শেষের 1.5 বছর পর হচ্ছে কলকাতা পুরসভা ভোট। কলকাতা পুরো ভোটের দিকেই তাকিয়ে আপাতত সমস্ত চোখ। রিপাবলিক বাংলা।
কলকাতা মেট্রো শহরের লাইফ লাইন, প্রতিদিন কয়েক লক্ষ মানুষের যাতায়াত। করোনা পরবর্তী সময়ে শুধুমাত্র স্মার্ট কার্ডেই চড়া যেত শুধুমাত্র মেট্রোয়। বৃহস্পতিবার থেকে মুশকিল আসান মেট্রোর যাত্রীদের জন্য চালু হলো টোকেন ব্যবস্থা। কলকাতা মেট্রোয় ফিরল টোকেন ব্যবস্থা। বৃহস্পতিবার থেকে কাউন্টারে স্মার্ট কার্ডের সঙ্গেই পাওয়া যাচ্ছে টোকেন। এছাড়াও অটোমেটিক স্মার্ট কার্ড রিচার্জ মেশিন থেকেও কেনা যাচ্ছে টোকেন। স্বভাবতই খুশি যাত্রীরা। নিশ্চয়ই আজ ভালো, কিন্তু আমরা যারা স্মার্ট কার্ড আজ আগে থেকেই ব্যবহার করছি তাদের কোনো তো প্রবলেম ছিল না। এখন যারা নিশ্চয়ই আজ যাতায়াত করে তাদের পক্ষে অনেক সুবিধা হবে। করোনা পরবর্তী সময়ে ফের চালু হয় মেট্রো পরিষেবা। এতদিন কোভিড বিধি মেনে শুধুমাত্র স্মার্ট কার্ডেই যাতায়াত করতে পারত যাত্রীরা। ফলে যাদের স্মার্ট কার্ড নেই তারা এতদিন চড়তে পারেননি মেট্রোয়। তবে এবার মুশকিল আসান। সেই 100-200 টাকার একটা কার্ড বানানো সে যাবে না, ফালতু এটা ওয়েস্ট হয়ে যায় না। টোকেন ফেরার সঙ্গে বাড়তে পারে সংক্রমণ, তাই সজাগ কর্তৃপক্ষ। প্রতি স্টেশনে বসানো হয়েছে টোকেন স্যানিটাইজিং মেশিন। সময় সময় স্যানিটাইজ করা হবে টোকেনগুলি। টোকেন ফেরায় যাত্রীর সংখ্যা বাড়বে বলে আশাবাদী মেট্রো কর্তৃপক্ষ। রিপাবলিক বাংলা।